হৃদয় হরিণী একটা। মিনিট পাঁচেক পরেই ফিরে এলো স্বর্গ। কি ব্যাপার মেজর, আপনাকে এমন বিধ্বস্ত লাগছে কেন? কি ব্যথা হচ্ছে? স্বর্গ দুই হাতে দুইটো ঠান্ডা জুসের কাপ নিয়ে মুহিতের দিকে ভ্রুকুচকে উৎসুক দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। স্বর্গের কথা শ্রবণেন্দ্রিয়তে প্রবেশ করা মাত্রই ধুম করে দাঁড়িয়ে পড়ল মুহিত। না মিস স্বর্গ, আসলে কেউ আমাকে খুন করতে যাচ্ছে। স্বর্গ ভয় পেয়ে জিজ্ঞেস করলো ফিসফিসিয়ে, কে এখন করতে চাইছে মেজর? আপনি তাকে চিনতে পেরেছেন? ডিপার্টমেন্ট জানেন? চিনতে পেরেছি, কিন্তু আমি খুন হতে চাই মিস স্বর্গ, তাই ডিপার্টমেন্টকে জানাইনি। এবার স্বর্গ বুঝতে পারলো মুহিত তার সাথে মজা নিচ্ছে, তাই সে মুখ ফুলিয়ে বলল, আমাকে বোকা বানালেন মেজর মোহিত ওয়াসিফ। এর শোধ আমি বলেই জুসের কাপ এগিয়ে বলে উঠল, ঠান্ডা জুস পান করুন, বাইরে অনেক বরফ। জুস জুস হাতে নিতে নিতে মুহিত স্বর্গের দিকে তাকিয়ে বলে উঠল, আমি চাই আপনি আমার উপর শোধ তুলুন মিস স্বর্গ। কথাটি বলে স্বর্গের চোখে চোখ রাখলো। কতক্ষণ তাদের দৃষ্টি বিনিময় হলো কে জানে, ধ্যান ভাঙলো ক্যাপ্টেন সৌম্যের ডাকে। স্যার, জিপ নিয়ে এসেছি, হেড কোয়ার্টারে যেতে হবে, বোর্ড মিটিং আছে। সৌম্যের উপস্থিতিতে ইতস্ততায় দুজনেই দ্রুত দৃষ্টি সরিয়ে কাচুমাচু করে কেউ কাউকে বিদায় না জানিয়ে দ্রুত প্রস্থান নিল। হুইস্কির বোতল থেকে কেবলই নিজের পছন্দ মতো এক প্যাক গ্লাসে ঢেলেছে। লেফটেন্যান্ট কর্নেল নাসের হায়দার চুমুক দেওয়ার আগেই টেবিলে রাখা ফোনটি কাঁপতে শুরু করলো। অসময়ে যখন তখন ফোন আসা নাসেরের পছন্দ নয়। বিরক্তিতে চোখ উপরের দিকে উল্টিয়ে ঠোঁট কামড়ে ধরে ফোনটি হাতে নিল। স্ক্রিনে জানা পরিচিত রাঘব ওয়ালের নম্বর দেখে মুখের সমস্ত দাঁত বের হয়ে এলো খুশিতে। হ্যালো, ওদিকের খবর কি লেফটেন্যান্ট? গোপন সূত্রে জানতে পেরেছি কোনো এক মেজর আমার খুব নজরদারি করছে। মেজরকে একটু ফোন খাওয়ালে কেমন হয় বলো তো? তোমার যা ভালো মনে হয়, কিন্তু তুমি কি তার নাগালে এত সহজ হবে? মেজর কিন্তু সাধারণ কোনো মেজর নয়, যেমন চৌকস তেমন কাজ হত্যাকারী। কোনো ডিপার্টমেন্টে তার সাথে আছে, ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত তাকে বেশ ছবিও করে চলে। শোনো লেফটেন্যান্ট, তোমার দায়িত্ব আমাকে খবর সাপ্লাই দেওয়া। আমি কিভাবে কি করব সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। বলেই কলটা কেটে দিল। নাসেরের মাঝে মাঝে মন চায় এক শুটে আহমেদের বুক ঝাঁঝরা করতে। ব্যাটা নিজেকে মহাপণ্ডিত ভাবে, যা খুশি তাই বলে ফেলতে দ্বিধা করে না। শালা খুনি একটা। কিন্তু টাকার লোভে শত অপমান সহ্য করে দাঁত কামড়ে পড়ে আছে নাসের। বাংলাদেশের আর্মি হেডকোয়ার্টারে বোর্ড মিটিং বসেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আহমেদ খান নামের এক ব্যক্তি, যিনি প্রচুর অর্থ, কোটি কোটি টাকার হীরা আর মানুষের বিভিন্ন অর্গান পাচারের কাজ রীতিমতো করে যাচ্ছে। কোনো পুলিশ, র্যাব, বিডিআর, এমনি কি আর্মি কয়েকটি ইউনিট মিলেও কিছু করতে পারছে না। কেন করতে পারছে না? এই ব্যর্থতা আসলে কার? এই নিয়ে মিটিংয়ে উপস্থিত রয়েছেন ক্যাপ্টেন সৌম্য শাহরিয়া, মেজর মোহিত ওয়াসিফ, লেফটেন্যান্ট কর্নেল মেজবাহ সিরাজি, কর্নেল তাজ মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল আহসান ফারুকি, মেজর জেনারেল নাফিস মাহমুদ সহ লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল। তারা কিছুদিন আগে একটা গোপন খবরের মাধ্যমে জানতে পেরেছে আহমেদ খান কোথায় আছেন বর্তমানে, এবং এটাও জেনেছেন কন্টেনমেন্টের কোনো বড় অফিসার এখানকার সকল খবরাখবর আহমেদ খানের কাছে পৌঁছায়। এই জন্য প্রতিবারই আটঘাট বেঁধে প্ল্যানিং করলেও লাভের ফলাফল শূন্য। তাই আজকের মিটিংয়ে শুধু তাদেরই ডাকা হয়েছে যারা তাদের ইউনিফর্ম আর নীতির সাথে কখনো বেইমানি করেনি এবং ভবিষ্যতেও করবে না, যাদের উপর দেশের দায়িত্ব অর্পণের এতগুলো বছর পরেও অভিযোগের কোনো আঙুল ওঠেনি। কিরে, এমন দুপুরে বাসায় ফিরলি কেন? আর ফিরেছিস সকল পোশাক না পাল্টে হাত মুখ না ধুয়ে মরার মতো পড়ে আছিস কেন? সেই দুপুরে বাসায় এলি, এখন বাজে বিকেল 5টা। দুপুরের খাবারও খেলি না, কিছু হয়েছে মা? মায়ের প্রশ্নের স্বর্গ কি উত্তর দেবে ভেবে না পেয়ে বলে ফেলল, কিছু চেপেছিলাম আম্মা, তাই দৌড়ে উপরে চলে এসেছি। তাই জন্য ভাতও খাবি না? ঘুমিয়েছিলাম এজন্য যাই, কিন্তু আমি তো তোর রুম থেকে চাপাচাপি শব্দ পাচ্ছিলাম।
কি হয়েছে সত্যি বল। ধর, কিচ্ছু হয়নি। যাও তো, এখন কথা বলতে ইচ্ছে করছে না। তোমার মেয়ে প্রেমে পড়েছে মা। ভাইয়ের এমন আকস্মিক বেহায়াপনা কথা শুনে চেতে উঠল স্বর্গ। এখনই তোকে ছাদ থেকে ফেলে দেবো, ফাজিল ছেলে। একজন ক্যাডেট অফিসার হয়ে ট্রেনিং কমপ্লিট না করে ঘরে বসে বসে কি করিস তুই? পাপির নাম ভাঙিয়ে যখন খুশি তখন বাসায় চলে আসিস। বিয়াদব। স্বর্গকে খেপিয়ে দিয়ে মায়ের পিছনে লুকালো সুখ। তোমার মেয়ে প্রেমে পড়েছে মা। দেখো, ওর গাল লাল হয়ে রয়েছে লজ্জায়। তুমিই বলো, ও এমনি এমনি লজ্জা কেন পাবে? বলেই বেড সাইড টেবিল থেকে ফুলদানি হাতে নিল স্বর্গ। ভয়ে মিসেস তনুজা আর সুখ আস্তে করে দরজা ভিড়িয়ে চলে গেল। পাগল খেপেছে, ইয়ে, আই অ্যাম সাকসেস। বলেই সুখ হাত মুষ্টি করে ভিক্টোরি সাইন দিল। বিছানায় ধপ করে 4 হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল স্বর্গ। এরপর আবার বসে পড়ল। হাঁটু ভাঁজ করে হাঁটুতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে উঠল। কে বলেছে তোকে স্বর্গ ওই মেজরের দিকে এমন ট্যাপ ট্যাপ করে তাকাতে? ওই লোক যে চূড়ান্ত পঞ্চার আর ঠোঁট কাটা, তোকে তো লজ্জায় চুবিয়ে মারবে। ধুর, আর ভুলেও সামনে পড়বো না ওই সর্বনাশা মেজরের। বলেই ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল স্বর্গ। তুমি কি কখনো প্রেমে পড়েছো ক্যাপ্টেন সৌম্য? আকাশ থেকে পড়ার ভান করে সৌম্য বলে উঠল, প্রেম আর আমি? কি যে বলেন স্যার, ইন্টার পাস করে লং কোর্সে ক্যাডেট অফিসার হলাম, যেখানে সিটি পাস ছাড়া বাইরে বের হওয়া যায় না। ট্রেনিং নিলাম, লেফটেন্যান্ট হলাম। এরপর থেকে তো জীবনের রঙই বদলে গেছে। খালি মিশন এক্সাম। এখন আবার ক্যাপ্টেন হয়ে তো মাঝ দরিয়ায় পড়েছি। বাথরুমে যাওয়ার সময়টুকুনও পাচ্ছি না স্যার। আমার মতো মেজর হয়ে গেলে ব্রেভ না, ডিরেক্ট বিয়ে করে টানা 6 মাসের জন্য গুম হব বউ দিয়ে। এখন তো সারাক্ষণ আপনার সাথে থাকি। কোনো লেডি অফিসার, নার্স, ডক্টর, লেডি সোলজার কেউ আপনার ভয়ে সামনে আসে না। প্রেমটা কিভাবে হবে স্যার? সৌম্য ঠিকই বলেছে। ডিউটি আওয়ারে অহেতুক আলাপচারিতা বা কোনো ক্যাপ্টেন, লেফটেন্যান্ট বা সোলজার, কোনো লেডি অফিসার, লেডি সোলজারের সাথে কথা বলা মোহিত একদম এলাও করে না। মোহিত মনে করে তারা দেশ এবং দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছে। এখানে ডিউটি ফেলে কারোর সাথে হাসি ঠাট্টা করে 2 মিনিট কথা বললেই বিরাট লস। তাই পানিশমেন্টের ভয়ে মেজরের সামনে এসে করার সুযোগ হয় না, আর কন্টেনমেন্টের বাইরে যাওয়া হয় খুবই কম, তাও বিশেষ প্রয়োজনে। প্রেমটা তাহলে হবে কিভাবে? কেন স্যার, হঠাৎ প্রেমের কথা কেন বললেন? সাম্যের প্রশ্নে গলা খাকারি দিয়ে মিথ্যে কথার ডালা সাজালো মোহিত। প্রেম করলে এটার অজুহাতে তোমাকে কঠিন পানিশমেন্ট দিতাম আর কি, সেজন্য। সৌম্যকে নাটক করার সুযোগ না দিয়ে কণ্ঠে অর্ডারের সুরে গাম্ভীর্য নিয়ে বলে উঠল, চলো সৌম্য, তোমার জন্য আজ রাতে কঠিন ডিউটি আছে। এই বলে রওনা দিল মোহিত। অস্ট্রেলিয়া সিডনি ঘড়ির কাটার সময় সকাল 9টা বেজে 20 মিনিট, যা বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 5টা। নামিরা 6 মাসের অন্তঃসত্ত্বা। সোহাগ ভার্সিটিতে যেতে নিলেই নামিরা এমন কান্না জুড়ে দেয়। সোহাগ সিডনি ইউনিভার্সিটির একজন লেকচারার। নামিরার এমন কান্নার জন্য প্রায়ই তার লেট হয়ে যায়। নামিরার কান্নার কারণ প্রতিদিন একটাই, নিঃসঙ্গতা। সোহাগ জানে নামিরা কেন কাঁদে এভাবে প্রতিদিন, কিন্তু সোহাগ নিরুপায়। ক্ষমতা থাকলে সে সব আগের মতো করে ফেলতো। সোহাগ তো সবসময় চেয়েছে নামিরা ফুলের মতো হাসুক, খেলুক, কোনো দুঃখ যেন নামিরাকে স্পর্শ করতে না পারে। তাহলে সোহাগের মনের সব চাওয়াগুলো কেন এক নিমিষে পাশার গুটির মতো পাল্টে গেল? আচ্ছা, যদি ট্রাভেল টাইম নামে সত্যি কিছু থাকতো, সোহাগ কি আগে ভাগেই সকল দুর্ঘটনা এড়িয়ে নামিরাকে স্বাভাবিক সুন্দর একটি জীবন গড়ে দিতে পারত? কি হয়েছিল 6 বছর আগে? কেন নিমিষেই সব বিভীষিকাময় হয়ে উঠল? ঘটনাগুলো না ঘটলে নামিরা, সোহাগ, মোহিত সবার জীবনে মোড় হতো ভিন্ন। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে যাওয়ার কি খুব দরকার ছিল? না,
আর ভাবতে পারছে না সোহাগ। নিজের চোখের জল কোনো রকমে সামলে নামিরাকে হেল্পিং হ্যান্ডের কাছে বুঝিয়ে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। হাই মিস পিউ, কোন ড্রেসটি নেবেন ডিসাইড করতে পারছেন না? সৌম্যের হঠাৎ আগমনে চমকে ওঠে পিউ। বুকে থুতু লাগিয়ে বলে ওঠে, আপনি কি ভূত নাকি ক্যাপ্টেন? ও মা, ভূত হব কেন? শপিংয়ে এসেছি। শপিং করতে করতে দেখলাম আপনি গালে হাত দিয়ে বসে আছেন। আরও একটু এগিয়ে এসে দেখি সামনে ড্রেসের কোর্সা সাজিয়েছেন। এতগুলো ড্রেস একসাথে দেখলে আপনি কখনোই একটি সুন্দর ড্রেস কিনতে পারবেন না মিস পিউনাস। সৌম্যের এমন আদুরে ডাকে পিউ আইসক্রিমের মতো গলে গিয়ে বিড়াল ছানার মতো দুই হাত থুতনির নিচে গুটিয়ে কিউট ফেস বানিয়ে বলে উঠল, তাহলে আপনি একটা সিলেক্ট করে দিন ক্যাপ্টেন। সৌম্য অভিজ্ঞের ন্যায় দোকানিকে এটা দেখান ওটা দেখান বলে দুটো ড্রেস সিলেক্ট করলো। কাকতালীয়ভাবে দুটো ড্রেসই পিওর পছন্দ হলো, একটি মেরুন রঙের, অন্যটি ল্যাভেন্ডার। সৌম্য পিউকে উদ্দেশ্য করে আকুতি ভরা কণ্ঠে বলে উঠল, পিউনাজ, ড্রেসগুলো আপনাকে সুন্দর মানাবে, কিন্তু অনুরোধ থাকবে এইগুলো কোনো ছেলের সামনে আপনি পরবেন না। কেউ আপনাকে মুগ্ধ হয়ে দেখলে আমার অনেক খারাপ লাগবে। বলেই দ্রুত হাঁটা দিল সৌম্য। মুচকি হেসে ড্রেসগুলো বিল মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পিউ। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে কমিউনিটি সেন্টারটি ফুলে ফুলে সজ্জিত। চারপাশে বিভিন্ন ধরনের লাইটিং, ক্যান্ডেল, নিয়ন বাতি সেট করে। আকাশে গুট গুট শব্দে ফুটছে বাজি। আজকের সন্ধ্যাটা যেন মোহনীয় রূপ ধারণ করেছে। বড় বড় সামরিক বাহিনীর অফিসাররা তাদের পরিবার নিয়ে উপস্থিত হয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আহসান ফারুকীর মেয়ের বিয়ে বলে কথা, কোনো কিছুর কমতি নেই। সবার সাথে বিয়েতে উপস্থিত হয়েছেন নাফিস মাহমুদ ও তার পরিবার। মোহিত আর সৌম্য ড্রেস কোড মিলিয়ে ব্ল্যাক স্যুট পরেছে, সাথে সাদা শার্ট, হাতে ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ, কালো বেল্ট, কালো সব, চুলগুলো জেল দিয়ে সেট করা। তারা দুজনেই কানে লাগিয়ে নিল ব্লুটুথ ডিভাইস। তারা আজ বিয়ে খেতে নয়, গোয়েন্দাগিরি করতে যাচ্ছে। সৌম্য, মোহিত আর একজন নবাগত মেজর দাঁড়িয়ে কাজের ব্যাপারে কথা বলছেন। এমন সময় মোহিতের নজর গেল বেবি পিঙ্ক লেহেঙ্গা পরিহিত মেয়েটির পানে। আজকে সে সেজেছে, ড্রেসের সাথে স্টাইল করে চুল বেঁধেছে, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক, কানে ঝুলানো বড় বড় দুল, মাথায় ছোট্ট টিকলি, হাতে রিনঝিন চুড়ি। আহ, এই বুঝি হার্ট অ্যাটাক এসে যায়। মেয়েটা সত্যিই স্বর্গ, দেখলেই শান্তি লাগে মনে। ওফ, ডাক্তার দিয়ে বুঝি আমাকে খুন করেই ক্ষান্ত হবে। কিন্তু পরক্ষণেই মোহিত খেয়াল করলো স্বর্গ ভালোভাবে হাঁটতেই পারছে না, সে কাউকে খুঁজছে। এমন মনে হলো মোহিতের। মোহিত মন্ত্রমুগ্ধের ন্যায় মেজর ফাহিম আর ক্যাপ্টেন সৌম্যকে ফেলে চলে যায় স্বর্গের কাছে। কিছু হয়েছে স্বর্গ? মেজরের মুখের নিজের এমন আদুরে নাম শুনে থমকে দাঁড়ালো স্বর্গ। পাশে ফিরে মেজর মোহিতকে দেখে লজ্জায় রক্তিম হলো স্বর্গের দু কান আর গাল। মিনমিন করে বলে উঠল স্বর্গ, না মেজর মোহিত, আমি ঠিক আছি। বলেই ক্যাবলাকান্তের মতো দাঁত বের করে হো হো করে হেসে উঠল। কিন্তু মোহিত ছেড়ে দেওয়ার পাত্র নয়, তার জানতেই হবে স্বর্গের কি কোনো প্রবলেম হয়েছে। যদিও এটা অনিদাগাচার্য, তার ব্যক্তিত্বের সাথে এসব যায় না, তবুও কেন জানি তার নির্লজ্জ হতে ইচ্ছে করছে এই মেয়েটার সামনে। আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমাকে স্বর্গ, আমি আমার বেস্ট চেষ্টা করব। স্বর্গ নিজেকে স্বাভাবিক রেখে বলল, আসলে মেজর, আমি এই ড্রেসটা পরে হাঁটতেই পারছি না। লেহেঙ্গাটা অনেক ভারী, তার মধ্যে এত গরম, অনেক কষ্ট হচ্ছে আমার। বলেই মাথা নিচু করে ফেলল। তার মানে একটি ছেলে আমাকে এমনভাবে ফলো করছে, আমি তার দৃষ্টির আড়াল হতে এদিক সেদিক ছুটি করতে করতে কাহিল হয়ে গেছি। কোন ছেলে স্বর্গকে ডিস্টার্ব করছে? কথাটি শুনতেই চোয়াল শক্ত হয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো মোহিতের। গমগমে রাগ মিশ্রিত ফাড়ি কণ্ঠে বলে উঠল, দেখিয়ে দিতে পারবেন কোনো ছেলে এমন অসভ্যতামি করার চেষ্টা করছে? সামনের কপালের বেবি হেয়ারগুলো ঠিক করতে করতে স্বর্গ বলল, সেই ছেলেটার ড্রেস কোড ফলো না করে ডিপ ব্রাউন স্যুট পরেছে সেই ছেলেটা।
মোহিত আর কিছু না বলে সামনের দিকে ঘুরে দাঁড়ালো। মিস স্বর্গ, আসুন আমার সাথে। বলে মোহিত হল রুমের দিকে হাঁটা দিল। স্বর্গ 2 হাতে লেহেঙ্গা উঁচু করে ধরে মোহিতের পিছনে ছুটল আর মনে মনে তার গুণধর ভাই সুখের পিণ্ডি চটকালো। বিয়াদব একটা। দরকার ছাড়া আঠার মতো ছিটকে থাকবে, কিন্তু দরকারে হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। এখানে বসুন স্বর্গ। বলেই কর্নারের একটি সোফা স্বর্গকে নির্দেশ করলো মোহিত। কোথা থেকে যেন একজন সোলজারকে ডেকে এনে দায়িত্ব দিল যে মোহিত ফিরে না আসা পর্যন্ত এক পাও যেন না নড়ায়। সোলজার বাধ্য বাচ্চার মতো সাই জানিয়ে বডিগার্ডের ফোঁস নিয়ে দাঁড়িয়ে গেল স্বর্গের পাশে। মোহিতের এমন অস্থিরতা স্বর্গের মনে হিম শীতল বাতাস প্রবাহিত করলো। এটা কি ভালো লাগা, নাকি মেজর জেনারেলের মেয়ে বলে দায়িত্ব পালন করা? নিজেকেই নিজে প্রশ্ন করলো স্বর্গ, কিন্তু মন থেকে যা উত্তর এলো তাতে ঠোঁটের শুষ্ক হাসি ফুটে উঠল স্বর্গের। হ্যাঁ মিস, নামটা যেন অপসরা। তুমি এখানে, আর আমি তোমায় কোথায় কোথায় খুঁজে চলেছি। অপরিচিত কণ্ঠে তুমি সম্বোধন শুনে পুরো কুচকে ফোন টেপা বাদ দিয়ে উপরে মুখ তুলে তাকালো স্বর্গ। সেই অসভ্য ছেলেটা আবার এখানে? ওহ, আর বাঁচা গেল না। কি ভেবে করছো এমন করে? আপনি কি আমার আত্মীয়? আমাকে চেনেন? আমি কি আপনাকে চিনি? এক বাক্যে কতগুলো প্রশ্ন করে দম ফেললো স্বর্গ। রিল্যাক্স, এত হাইপার কেন বলছো? হাইপার তো করছেন আপনি আমাকে। চেনেন না জানেন না একটা মেয়েকে সারাক্ষণ রাখছেন, আবার তুমি করছেন। একটা মেয়ের জন্য এটা কতটা আনকমফোর্টেবল এটা আপনি বোঝেন? ও, এই কথা। আচ্ছা, পরিচিত হয়ে নিচ্ছি। স্বর্গ কিচ্ছু বলছে না। হ্যালো, আই এম রায়হান চৌধুরী, আহির, ওনার অফ চৌধুরী গ্রুপস অ্যান্ড কোম্পানির মালিকের একমাত্র ছেলে, যাকে সবাই এক নামে চেনে। কিন্তু তুমি, ওপস সরি, আপনি চেনেন না। বলে স্বর্গের দিকে হাত বাড়ালো আইয়ান। এই, আই মেজর মোহিত ওয়াসিম, নাইস টু মিট ইউ। আকস্মিক ভরাট গম্ভীর পুরুষালী কণ্ঠ আর হাত চেপে ধরার আহাম্মক হয়ে গেল আইয়ান। আমি তো আপনার সাথে পরিচিত হতে চাইনি মেজর মোহিত ওয়াসিফ। আপনি যার দিকে হাত বাড়িয়েছেন আমি তার পার্সোনাল বডিগার্ড। ওনার বাবা মানে মেজর জেনারেল নাফিজ মাহমুদ আমাকে নির্দেশ দিয়েছে একটা ফুলও যাতে ওনাকে স্পর্শ করতে না পারে। তাহলে আমি একটা আস্ত মানুষের হাতের স্পর্শ কিভাবে পেতে দেই মিস্টার আহিয়ান? তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে আহিয়ান বলে উঠল, হাসালেন মেজর, হাসালেন। আর আপনার স্যার জানবে হাতটা আমার ছিল। উনি নিজেই ওনার মেয়ের হাত আমার হাতের সাথে স্পর্শ করিয়ে দিয়েছেন। মোহিত ফিচল হেসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তাহলে আপনি সেই স্বপ্ন দেখতে থাকুন আহিয়ান সাহেব। এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল স্বর্গ। হঠাৎ সে দাঁড়িয়ে বলে উঠল, আমি মাম্মার কাছে যাব মেজর। শিওর, ওয়াই নট? বলেই সামনের দিকে হাত ইশারার নির্দেশ করলো মোহিত। আমাদের আবার দেখা হবে আহিয়ান চৌধুরী, আসি। বলেই 2 আঙুল দিয়ে সালামের মতো করলো মোহিত। মোহিতদের যাবার পানে তাকিয়ে কিটকিটিয়ে হেসে উঠল আহিয়ান। দেখা তো করতেই হবে মেজর। মুখের সামনে থেকে খাবার তুলে নিয়ে গেলে ওনাকে না বলে এমন দুঃসাহসিকতার দাম কীভাবে দেব? আপনি মিথ্যা বললেন কেন মেজর? আপনি কি আমার বডিগার্ড? শুধু বডিগার্ড নয় মিস স্বর্গ, আপনার সব কিছুর গার্ড আমি। এই বলে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল মোহিত। এখানে আপনি যেই টাইপের কাপড় পরেন সব আছে, চেঞ্জ করে নিন। আমি আপনাদের খাওয়া দাওয়া শেষ হলে বাসায় পৌঁছে দেব। স্যার, এখান থেকে একটা মিটিংয়ে চলে যাবেন, ওনার সাথে আপনাদের দেখা হবে না। সো প্লিজ একটু হাঁড়ি করে সব কিছু করবেন। শপিং ব্যাগ হাতে নিয়ে ওয়াশরুমে দাঁড়িয়ে আছে স্বর্গ। এক অদ্ভুত ভালো লাগার ছেয়ে যাচ্ছে তনু মন। পড়াশোনার তাগিদে বহু ছেলে, ফ্রেন্ডস, ক্লাসমেটের সাথে সংস্পর্শে আসা হয়েছে, কিন্তু কখনো মনে এমন ভালো লাগার ফিল হয়নি। তবে কেন মেজর মোহিতের কাছে এলে শরীর শিরশির করে, বুকে ধুকপুকুরি হয়? কি নাম এই অনুভূতির? নিমেষে এই সকল ভাবনা বন্ধ করে ঝটপট পোশাক পাল্টে নিল স্বর্গ। ফ্লোরাল প্রিন্টের অফ হোয়াইট লং স্কার্ট, সাথে ম্যাচিং শার্ট আর স্কার্ফ।
চয়েস আছে বলতে হবে মেজরের। বলেই মুচকি হাসলো স্বর্গ। মোহিত কপালে বারবার আঙুল স্লাইড করছে। আহিয়ানকে সে ভুলতে পারছে না কোনোভাবেই। মোহিত খুব ভালো করেই আহিয়ানকে চেনে। নিজের রূপের জালে টাকা পয়সার অভিজাত্যের লোভ দেখিয়ে ভালোবাসার নাটক করে মেয়েদের ফাঁসিয়ে বাইরে পাচার করে দেওয়াই তার কাজ। কিন্তু সমাজে তার বাবার মতো সম্মানিত ব্যক্তি আর দ্বিতীয় নেই। গোপন সূত্রে শুধু এইসব খবর পাওয়া গিয়েছে, কিন্তু পোক্ত প্রমাণের অভাবে কেউ আহিয়ানের দিকে আঙুল তুলতে পারেনি। তার বাবার নাম ডাকে প্রশাসন পর্যন্ত ভয়ে কাঁপে। সেখানে মোহিত সামান্য একজন মেজর হয়ে প্রমাণ ব্যতীত কিভাবে তাকে জব্দ করবে? এই নরঘাতক স্বর্গের মতো নিষ্পাপ একটি মেয়ের দিকে হাত বাড়িয়েছে। মোহিত কিভাবে সামাল দিবে সব কিছু? না, আর ভাবতে পারছে না মোহিত। অস্থির লাগছে। যেভাবেই হোক নাফিস মাহমুদকে সব জানাতে হবে। চুপ থাকা যাবে না। হোক বেশি কি দেরি হয়ে গেল মেজর? স্বর্গের ডাকে হুঁশ ফিরল মোহিতের। পিছনে ফিরে নিজের পছন্দের মানুষের সাজসজ্জাহীন স্নিগ্ধ মুখ দেখে নিজের মনকে শান্ত করল মোহিত। মনে মনে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করল এমন অপরূপ সৌন্দর্যের দর্শন করানোর জন্য। আপনাকে সদ্য প্রস্ফুটিত ভোরের শিশির মিশ্রিত বেলি ফুলের মতো লাগছে স্বর্গ। লজ্জায় মাথা নিচু করে দাঁতে দাঁত কামড়ে দাঁড়িয়ে রইল স্বর্গ। চলো, দেরি হয়ে যাচ্ছে। বলে মোহিত সামনে পা বাড়ালো। কোয়ার্টারের গেটের সামনে দাঁড়িয়ে আছে মোহিতের জলপাইরাঙা মিলিটারি জিপ। গেট কিপার খলিলকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। এত রাতে দুজন মেয়ে মানুষকে গাড়িতে বসিয়ে অপেক্ষা করাতে রাগে মাথার শিরা ফেটে যাচ্ছে মোহিতের। সুখ বিয়ের ভেন্যু থেকেই মিলিটারি একাডেমিতে ফিরে গিয়েছে জরুরি দরকারে। 10-12 বার কল করার পর কোথাও থেকে যেন খলিলের আগমন ঘট। ইদানিং এই খলিলকে ব্যাপক সন্দেহ হয় মোহিত। একটু নজরদারিতে রাখতে হবে ব্যাটাকে। তনুজা মাহমুদের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চাইল না মোহিত। তাই কোনো প্রশ্ন না করে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল মেজর জেনারেলের বাংলোতে। তাদেরকে বাসায় নামিয়ে আবারও গাড়ি হাঁকালো মোহিত। গন্তব্য গোপন আস্তানা। কানে ব্লুটুথ ইয়ারপ্যাড লাগিয়ে নিল মোহিত। ডায়াল প্যাড থেকে কল করলো সৌম্যকে। হ্যালো ক্যাপ্টেন, কি খবর ওখানে? স্যার, কেরানি খেয়েও কিছু বলছে না। ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে আসছি আমি। বলেই লাইন কেটে দিল। শহর থেকে একটু দূরে পরিত্যক্ত একটা বিল্ডিং। দিনের বেলাও তো ভূতের ভয়ে এই গলি কেউ মারায় না। মানুষের ভ্রান্ত ধারণা এখানে ভূত প্রেত রয়েছে। যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর মানুষ নাকি সাধারণ মানুষকে এখানে ধরে এনে নৃশংসভাবে হত্যা করত। আশেপাশের মানুষ নাকি এখানে তাদের চিৎকার চেঁচামেচি করার আওয়াজ পায়। এসব ভ্রান্ত ধারণাকে পথে ঠেলে সেই বাড়িটাকেই নিজেদের গোপন আস্তানা বা মুখোশ পরা জানোয়ারদের জন্য টর্চার সেল বানিয়েছে মোহিত। ও শুধু মোহিত বললে ভুল হবে। কিছু সৎ আর্মি অফিসাররা মিলে, যারা ক্ষমতার দাপটে অন্যায় করেও প্রশাসনকে ঘুষ দিয়ে বুক ফুলিয়ে হাওয়া খেয়ে অপকর্ম করে বেড়ায়, তাদের জন্য কিছু অফিসার মিলে গোপনে এই সেল বানিয়েছে। সরকার বা আইন ছেড়ে দিলেও গোপনে তারা তাদের প্রাপ্য শাস্তি দিয়ে দেয়। অজ্ঞাত এক ব্যক্তিকে চেয়ারে বসিয়ে শক্ত দড়ির সাহায্যে হাত পা মুড়ে বাঁধা হয়েছে। মুখে স্কট টেপ। সৌম্য যে তাকে তথ্য বের করতে বেদম প্রহার করেছে তা তার দেহে জুড়ে প্রকাশিত। লোকটির সামনে হাঁটু মুড়ে বসল মোহিত। পানি দাও সৌম্য। সৌম্য স্টিলের একটি মগে করে পানি এনে মোহিতের হাতে দিল। মোহিত পানি নিয়ে সাথে সাথেই ছুঁড়ে মারল অজ্ঞাত ব্যক্তির মুখে। লোকটি নড়ে উঠল এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হুঁশ ফিরল। এক টানে মুখের টেপ খুলে ফেলল মোহিত। সাথে সাথেই লোকটি ব্যথায় চিল্লিয়ে কান্না জুড়ে দিল।